বন্ধুরা, কোনো ধরনের সম্ভাবনাকে কিন্তু 100% উড়িয়ে দেওয়া যায় না। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের কিছু মানসিকতা বা এই ধরনের কিছু ভাবনা অনেক মানুষের মনে আসতে পারে। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে একেবারে সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব। বন্ধুরা, নিউক্লিয়ার ওয়েপেনের মতো এই ধরনের সিভিয়ার অ্যাটাকের জন্য কিন্তু অনেক কমপ্লেক্স প্রোটোকলের ব্যাপার আছে এবং অনেক পারমিশনের ব্যাপার আছে, এবং সেই সমস্ত প্রোটোকলগুলিকে বোঝার জন্য একটা এডুকেটেড এবং একটা ম্যাচিওর কান্ট্রির দরকার আছে। তবে আমি প্রথমেই বলেছি, আমাদের প্রতিপক্ষ কিন্তু পাকিস্তানের শুধুমাত্র এগ্রেসিভ মাইন্ডসেট ছাড়া আমরা আর কিছু দেখতে পাই না। ওরা এডুকেটেড বা এই ধরনের ম্যাচিওর মানসিকতার পরিচয় ওরা কখনোই দেয় না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিন্তু প্যানিক করার চেষ্টা করছি না। আমি এই ভিডিওর মাধ্যমে 0.00001% হলেও যেই ধরনের সম্ভাবনা আমাদের ওপর আসতে পারে, তো সেই সমস্ত বিষয়ের ওপরে আপনাদেরকে সঠিক ইনফরমেশানগুলোকে প্রোভাইড করা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো ধরনের সম্ভাবনাকে কিন্তু 100% উড়িয়ে দেওয়া যায় না। তো এবারে আসি প্রথমে নিউক্লিয়ার ওয়েপেনকে অ্যাক্টিভ করা বা কোনো দেশের উপরে নিক্ষেপ করার ব্যাপারে কী ধরনের প্রোটোকল আছে বা কী ধরনের পারমিশন আছে। দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড অ্যাটমিক বম্ব প্রোটোকল দ্যাট ডিক্টেটেডস পারমিশন টু ইউজ নিউক্লিয়ার ওয়েপেন। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইটস ভেরি ইজি। কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপেনকে অ্যাক্টিভেট করার জন্য বা কোনো দেশের উপরে নিক্ষেপ করার জন্য এই ধরনের কোনো পারমিশনই হয় না, এবং এটা একদম 100% সত্যি। এই ধরনের ডিসিশন কোনো কান্ট্রি ব্যক্তিগতভাবে নিতে পারে। দ্য অথরিটি টু অর্ডার দ্য ইউজ দ্য নিউক্লিয়ার ওয়েপেন ইটস টিপিক্যালি হেল্ড বাই দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অথরিটি ইন এ কান্ট্রি। তো একটা দেশের মধ্যে একেবারে হাইয়েস্ট সিভিলিয়ান অথরিটি যারা আছে, তারাই কিন্তু এই ধরনের ক্রুশিয়াল ডিসিশন নিতে পারে কোনো দেশের উপরে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ করা যাবে কি যাবে না। NCA মানে নিউক্লিয়ার কমান্ড অথরিটি। মেনি কান্ট্রিজ উইথ নিউক্লিয়ার ওয়েপেন হ্যাভ এস্টাবলিশড স্ট্রাকচার্স লাইক দ্য NCA ইন ইন্ডিয়া টু কন্ট্রোল দ্য ইউজ অফ দ্য ওয়েপেন্স, মানে নিউক্লিয়ার কমান্ড অথরিটি। তো এই ধরনের কিছু অথরিটি বিভিন্ন ধরনের দেশকে নিয়ে একটা সমন্বয় তৈরি করা, যাদের প্রধান উদ্দেশ্য থাকে এই ধরনের নিউক্লিয়ার ওয়েপেনকে কখন অ্যাক্টিভেট করা হবে বা কোনো দেশের উপরে নিক্ষেপ করা হবে কি হবে না। তো এই ধরনের রেস্ট্রিকশনের উপরে কোনো প্রোটোকল বানানোর জন্য এইরকম কয়েকটা দেশকে নিয়ে একটা NCA গঠন করা হয়। তো বন্ধুরা, এসব তো ছিল কোনো নিউক্লিয়ার ওয়েপেনকে অ্যাক্টিভেট করা বা কোনো নিউক্লিয়ার ওয়েপেনকে কোনো দেশের উপরে নিক্ষেপ করার জন্য এই ধরনের কিছু বেসিক প্রোটোকল আমাদেরকে কিন্তু ফলো করতে হয় বা কোনো দেশকে ফলো করতে হয়। তো কোনো দেশ চাইলো যে আমার কাছে নিউক্লিয়ার বম আছে, কোনো কারণে কারোর সঙ্গে যুদ্ধ হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপেনটাকে আমরা নিক্ষেপ করে দেবো, সেটা কিন্তু একদমই নয়। তো ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছু কিছু মানুষের মনে যেই ধরনের প্রশ্ন আসছে যে পাকিস্তান যদি আমাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে দেয় বা নিউক্লিয়ার ওয়েপেন যদি আমাদের উপরে নিক্ষেপ করে দেয়, দেখুন এই ধরনের ভাবনা আসা কিন্তু একেবারে সাধারণ ব্যাপার। তবে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল টু ডিসাইড দিস ক্রুশিয়াল ডিসিশন। তবে হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে পাকিস্তানের মতো দেশ যা কিছুই করতে পারে, কারণ আমি প্রথমে বলেছি আবারও বলছি, তারা কিন্তু এডুকেটেড বা ম্যাচিওর কান্ট্রি নয়। তবে হ্যাঁ, 0.00001% হলেও যদি কোনো চান্স থাকে বা কোনো পসিবিলিটি থাকে যে পাকিস্তান আমাদের উপরে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ করতে পারে, তো সেই ব্যাপারেও আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ম্যাপটাকে দেখার চেষ্টা করব যে এটা হলো ভারতের ম্যাপ। তো পাকিস্তান যদি চায় ভারতের উপরে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ করতে বা নিউক্লিয়ার অ্যাটাক করতে, তো তাদের রাস্তা কোথায়? তো প্রথমে আমরা দেখবো যে জম্মু কাশ্মীর বর্ডার, পাঞ্জাব এবং রাজস্থানের বর্ডার। তবে হ্যাঁ, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ভারতের কিন্তু এয়ার ডিফেন্স ভেরি স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের দিক থেকে কিন্তু অনেক ছোটোখাটো ড্রোন হামলা হয়েছে এবং সেটা কিন্তু ভারত খুব সঠিকভাবে সেগুলোকে কিন্তু ডিফিউজ করেছে বা আকাশপথেই সেগুলোকে নষ্ট করে দিয়েছে। এবার যদি আসি যে নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু ড্রোনের মতো কোনো ছোটোখাটো বম বা কোনো ছোটোখাটো মিসাইল নয়, এর জন্য একটা সময়ের ব্যাপার আছে। তো সেসব দিক থেকে দেখতে গেলে পাকিস্তান যদিও বা চেষ্টা করে আকাশপথের মাধ্যমে নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে এসে ভারতের উপরে অ্যাটাক করতে, তো ভারতের যে পরিমাণ এয়ার ডিফেন্স আছে তাতে কিন্তু নেক্সট টু ইম্পসিবল বলে মনে হচ্ছে। এরপরেও যদি পাকিস্তান চায় যে আমরা ঘুরপথে গিয়ে ভারতকে অ্যাটাক করব, তো নেপাল, ভুটান ওই দিক থেকে তো সম্ভব নয়। এরা যদি জলপথে এই দিকে আসতে চায় বা এই দিক থেকে যদি জলপথে আসতে চায়, তো সেখানে কিন্তু ভারতের নৌসেনা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, এবং জলপথে একটা ওয়েপেনকে এত দূর ক্যারি করা ইটস ভেরি ডেঞ্জার। তো সেক্ষেত্রে পসিবিলিটি আমার মনে হচ্ছে নেক্সট টু ইম্পসিবল। এবার যদি কোনো দেশ ব্যক্তিগতভাবে যদি সাপোর্ট করে, যেরকম যদি ধরে রাখি যে বাংলাদেশ যদি পাকিস্তানকে সাপোর্ট করেই থাকে, পাকিস্তান যদি ভাবে যে আমরা বাংলাদেশে গিয়ে নিউক্লিয়ার ওয়েপেনটাকে নিয়ে গিয়ে আমরা সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কিংবা সেই দিক থেকে ভারতের উপরে আমরা মানে নিউক্লিয়ার ওয়েপেনটাকে নিক্ষেপ করব, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, নিউক্লিয়ার ওয়েপেনের মতো এরকম একটা ডেঞ্জার এবং একটা সেন্সিটিভ বমকে এত দূর ক্যারি করা, কোনো একটা দেশে ক্যারি করা এবং সেখানে গিয়ে অ্যাক্টিভেট করা এবং ভারতের উপরে পুশ করা, এটা শুধুমাত্র গল্প কিংবা স্বপ্নতেই দেখা যেতে পারে। বাস্তবে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। তো
তো সুতরাং যদি পাকিস্তান 0.00001%ও যদি চায় যে ভারতের উপরে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ করতে, তাহলে কিন্তু এই রাজস্থান কিংবা জয়পুর বা হরিয়ানা বা গুজরাট এই সমস্ত দিক পর্যন্ত আসতে পারে, এর থেকে বেশি এগোতে পারবে না। এবার আমরা জানি নি পাকিস্তানের কাছে কি কি ধরনের নিউক্লিয়ার ওয়েপেনগুলো আছে। তো পাকিস্তানের কাছে 2000 কিলোমিটার রেডিয়াসের একটা HATF-6 শাহিন-2, HATF-5 ঘাউরি, HATF-4 শাহিন-1, HATF-7 বাবর-1A, HATF-1 অ্যান্ড HATF-9 NASR। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেঞ্জের কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন পাকিস্তানের কাছে আছে। সব থেকে বড় যে নিউক্লিয়ার ওয়েপেনটা আছে সেটা হচ্ছে 2000 কিলোমিটার রেডিয়াসে। এবার ভারতের কাছে কি কি ওয়েপেন আছে আমি বলে দিচ্ছি। অগ্নি-V 5000 কিলোমিটার প্লাস রেডিয়াস, অগ্নি-IV 4000 কিলোমিটার, অগ্নি-3 3000 কিলোমিটার, অগ্নি-2, অগ্নি-1 অ্যান্ড নির্ভয়। পাকিস্তানের থেকে কিন্তু ভারত অনেক দূরে এগিয়ে আছে। এবারে আমি বলে দিচ্ছি যে ভারতের এই সমস্ত নিয়ে বেশি অ্যানালাইসিস করার দরকার নেই, কারণ ভারত কোনো দেশের উপরে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ করবে না যদি না পাকিস্তান করে। তবে হ্যাঁ, এই ধরনের পসিবিলিটি কিছুটা হলেও মাথায় রাখতে হচ্ছে, কারণ আমি প্রথমেই বলেছি যে পাকিস্তানের মাথায় গোবর ভর্তি, ওদের ন্যূনতম কোনো সেন্স নেই। এবং একের পর এক আমরা যে ধরনের নিউজগুলো দেখতে পাচ্ছি, পাকিস্তান কিন্তু ওপেনলি জঙ্গিদেরকে হেল্প করছে। ভারতের মেন টার্গেট ছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা, কিন্তু পাকিস্তান এলো পাথাড়ি আমাদের ভারতের কিন্তু সিভিল মানুষদেরকে টার্গেট করছে। বন্ধুরা, এ সব কিছুই তো আমি বললাম যদি পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন আমাদের ভারতের উপরে নিক্ষেপ করে। তার জন্য মানসিক প্রস্তুতি থাকা জরুরি। ইট ইজ ভেরি ইললিগাল টু সার্চ দিস কাইন্ড অফ ইনফরমেশন। কারণ আপনারা যদি গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে এই ধরনের সার্চ করেন যে অ্যাটমিক বোম পারমিশন কী আছে, অ্যাটমিক বোমকে নিউক্লিয়ার ওয়েপেনকে নিক্ষেপ করার জন্য কী কী ধরনের পারমিশন আছে, কী কী ধরনের প্রোটোকল আছে, এই ধরনের রিসার্চ কিন্তু মানে ওপেনলি করা যায় না। ইট ইজ ভেরি অথেন্টিকেট অ্যান্ড ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। তাও আমি রিস্ক জোন থেকে বেরিয়ে এই ধরনের ডেটাগুলোকে রিসার্চ করেছি শুধুমাত্র সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদের মনের মধ্যে যেই ধরনের ভয় আছে সেটাকে দূর করার জন্য। যদি কোনো নিউক্লিয়ার বোম কোথাও নিক্ষেপ হয়, প্রথমে 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বাঁচার কোনো চান্স থাকবে না। এবার আছে 1 থেকে 2 কিলোমিটার, 1 থেকে 2 কিলোমিটারে ও বাঁচার চান্স খুবই কম। এবার আছে 2 থেকে 5 কিলোমিটার, 2 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বাঁচার চান্স কিন্তু কম না হলেও বাঁচার চান্স প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, আমি এটা বলছি না যে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ হলে আপনারা এই রেডিয়াসের মধ্যে বেঁচে যাবেন, বাট মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। আর একটা জিনিস বলে রাখি যে নিউক্লিয়ার ওয়েপেন নিক্ষেপ হওয়ার যেই পয়েন্টে নিক্ষেপ করা হচ্ছে বা যেই পয়েন্টে অ্যাটাক করা হচ্ছে, সেখান থেকে আপনারা যত দূরে থাকবেন তত আপনাদের সার্ভাইভ করার চান্সটা বেড়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আজকের এখানেই শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।